আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেম অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে 2025-এ পরীক্ষা দিচ্ছ তাদের দর্শনের সেক পার্টটা শাসন করে দিলাম। তোমরা দেখেছো এর আগে আমি দর্শনের মেজর মাইনর দুটো শাসন করে দিয়েছি, আজকে করে দিলাম দর্শনের সেক পার্টটা। আমার ভিডিও করতে একটু দেরি হয় ঠিকই, কিন্তু আমি সমস্ত বিষয়ে শাসন করবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সেক পার্টের মোট প্রশ্ন কটা থাকবে? মোট প্রশ্নটা 8টা থাকবে, অর্থাৎ 5 নম্বরে 4টা থাকবে, দুটো লিখতে হবে, এবং 10 নম্বরে 4টা থাকবে, দুটো লিখতে হবে। এই 8টা প্রশ্নের জন্য আমি তোমাদেরকে মাত্র 12 থেকে 13টা প্রশ্ন দিয়েছি। এই 12 থেকে 13টা প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবে। এই 12 থেকে 13টা প্রশ্নের মধ্যেই তোমরা কম পেয়ে যাবে। তোমাদেরকে ফার্স্ট প্রশ্ন কি দিয়েছি? দর্শনের সেকেন্ড পার্ট। প্রথম প্রশ্ন, প্রাণকেন্দ্রিকতাবাদ সম্পর্কে আলোচনা করো। তাহলে কি প্রাণকেন্দ্রিকতাবাদ কি বা এর সম্পর্কে আলোচনা করো। তোমাদের প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে, তোমরা সেটাকে একটু নজর রাখবে যে স্যার কি বলেছে, যা প্রশ্ন বলেছে তার মধ্যেই আছে কিনা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, বাস্তু নারীবাদ ব্যাখ্যা করো অথবা পরিবেশ নারীবাদ ব্যাখ্যা করো বা বৈশিষ্ট্য লেখো। তাহলে বাস্তু নারীবাদ বা পরিবেশ নারীবাদ। দেখো নেক্সট প্রশ্ন, আরএনএস তার গভীর বাস্তুবাদে কি আলোচনা করেছেন? আরএনএস তার গভীর বাস্তুবাদে কি আলোচনা করেছেন তা আলোচনা করো। ঠিক আছে, তারপর প্রশ্ন, পরিবেশের প্রতি মানবকেন্দ্রিক বা নিকেন্দ্রিক, পরিবেশের প্রতি মানবকেন্দ্রিক বা নিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পরিবেশের প্রতি অনুকেন্দ্রিক বা অমানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরিবেশের প্রতি অনুকেন্দ্রিক বা অমানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। তারপরে পরিবেশের নীতিবিদ্যার প্রয়োজনীয়তা লেখো। পরিবেশের নীতিবিদ্যার প্রয়োজনীয়তা লেখো বা আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রাণকেন্দ্রিকতাবাদ ও সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। প্রাণকেন্দ্রিকতাবাদ ও সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। তারপর প্রশ্ন, পরের পার্থক্যটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি দিয়েছি, নিকেন্দ্রিক ও অনিকেন্দ্রিকের মধ্যে পার্থক্য। নিকেন্দ্রিক এবং অনিকেন্দ্রিকের মধ্যে পার্থক্য তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস রাখতে পারো। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি দিয়েছি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে প্রকৃতি ও আধ্যাত্মিকের ব্যাখ্যা দিয়েছেন। তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও আধ্যাত্মিকের কিভাবে ব্যাখ্যা দিয়েছেন তা আলোচনা করো। এটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, রবীন্দ্রনাথ কিভাবে পূর্ণতার আদর্শ ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথ কিভাবে পূর্ণতার আদর্শ ব্যাখ্যা করেছেন, এই প্রশ্নটা তোমরা ভালো মতো করবে রবীন্দ্রনাথ থেকে। দেখো নেক্সট কি দিচ্ছি, রক্তকরবী নাটকে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ ভাবনা সম্পর্কে লেখো। রক্তকরবী নাটকে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা সম্পর্কে আলোচনা করো। তার প্রশ্ন, রক্তকরবী নাটকে রাজা এবং নন্দিনী এই দুটি চরিত্র কিসের প্রতিনিধিত্ব লাভ করেছে তা রবীন্দ্রনাথ কিভাবে ব্যাখ্যা করেছেন। দেখো ঠিক আছে, তারপরে তপবনের সাধারণ বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা লেখো। তপবনের সাধারণ বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা লেখো বা আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ভারতবর্ষ কেন পূর্ণতাকে চেয়েছিল? ভারতবর্ষ কেন পূর্ণতাকে চেয়েছিল? এই যে আমি যে কটা প্রশ্ন দিলাম, তোমরা এই প্রশ্নটাকে ভালো মতো করে যাবে, এর মধ্যেই তোমরা কম পেয়ে যাবে। তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো, দেখবে এইভাবে তোমাদের বাংলা দর্শন ইতিহাস সমস্ত বিষয়ে শাসন করে দিচ্ছি, তোমরা হাতের মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো এবং পাস নিয়ে পড়ছো, জানো উভয়েরই মেজর একই বিষয়। অতএব তোমরা আমি যে সাজেশনগুলো দিচ্ছি মেজর মাইনর সেক, এই তিনটে তোমাদের বেশি প্রয়োজন, তা আমি তোমাদের হাতের মধ্যে করে দিলাম। দেখো